কর্মশালা আমাদের তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। আজকে প্রথম ভাগটা এই কর্মশালার যেটি প্রধান উদ্দেশ্য আজকের যেটা আমরা বলছিলাম যে প্রথম দিনের বিষয়বস্তুটা হচ্ছে প্রাত্যহিক জীবনে বা জীবনশৈলীতে মন্ত্রবিজ্ঞান ও সুসংবদ্ধ চিন্তন পদ্ধতির প্রয়োগ ও প্রভাব। এখন প্রাত্যহিক জীবনে আমাদের যে চিন্তন শৈলী সেইটাই আমাদের আগে দেখতে হবে। মন্ত্র বিজ্ঞানটা কি আমরা উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা পরে আসছি। প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের থট প্রসেস। আমাদের প্রথম কর্মশালার বিষয়বস্তুটাই হচ্ছে আমাদের চিন্তা। তারপর দ্বিতীয় কর্মশালায় আমাদের রঙের ব্যবহার থাকবে, চক্র মেডিটেশনটা থাকবে। আর তৃতীয় বিভাগে থাকছে এবং এই প্রথম স্টেপের যেটা বিষয়বস্তু হচ্ছে আমাদের চিন্তা। হ্যাঁ, থার্ড স্টেপে থাকছে আমাদের সুরের ব্যবহার, সুর এবং রাগরাগিনী। এক একটা রাগরাগিনীর যে বিশেষ মাহাত্ম্য থাকে বিভিন্ন রকম। রাগরাগিনীর যে প্রভাবটা আমাদের কিভাবে শরীরে মনে পড়ছে, প্রত্যেকটা চক্রের ক্ষেত্রে কাজে লাগছে, সেগুলো নিয়ে আমাদের তৃতীয় ভাগে কাজ হবে। এবং প্রত্যেকটা চক্রে ব্লকেজ থাকলে কি ধরনের সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যার থেকেও আমরা যেটা জোর দিচ্ছি মানসিক সমস্যা। কারণ আমাদের 90% রোগই কিন্তু মন কেন্দ্রিক, এবং মনকে যদি আমরা ঠিক রাখতে পারি ক্রনিক অনেক ডিজিজ থেকে আমরা আপনি হিল হতে পারি। আর তার থেকেও বড় কথা আমাদের সমাজের যে আজকে পরিস্থিতি, যেটা আমি একটু আগে আমাদের ওয়ার্কশপ শুরু হওয়ার আগে আমাদের আলোচনাটা চলছিল, সমাজের পরিস্থিতিতে আমরা শুধু সবসময় নেগেটিভটাই দেখছি, নেগেটিভ চর্চা করছি, নেগেটিভ নিউজ পেপারে দেখছি বা নিউজ চ্যানেলে দেখছি, লোকজনের কাছে আলোচনা শুনছি, আর ওই নিয়ে আলোচনা করে যাচ্ছি, এত খারাপ, এত খারাপ, এত খারাপ, এত খারাপ। তার আমার তো মনে হয় না কোনো যুগই খারাপ ছাড়া। তাহলে তো ভগবান গোবিন্দের যে সময় আগমন হয়েছিল, গতকালকে আমি একটা জায়গায় প্রোগ্রাম ছিল ওখানে বলছিলাম এই কথাটাই এসেছিল কথা বলতে। তাহলে দাপর যুগে, তাহলে সেই যুগে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, আর সেই যুগে কংসের মতন অত্যাচারী রাজা এলো, সেই যুগে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। মানে সব থেকে মারাত্মক মারাত্মক ব্যাপার তো ভগবান যখন এসছেন তখনই হয়ে গেছে। কাজে এটা আমাদের কম্পারিজন করা খুব বোকা বোকা ব্যাপার,
মূর্খামি মনে হয় যে আগের টাইম খুব ভালো ছিল, এখন টাইম খুব খারাপ। এটা থাকবেই, আলো আর অন্ধকার নিয়েই আমাদের জগৎ, এটাই আমাদের সিস্টেম। এখন আমরা শুধু যদি অন্ধকার নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আলোর দিশা আমরা পাবো না। তা আমাদের এইখানে এই কর্মশালার বিষয়বস্তুই হচ্ছে আমাদের চিন্তাকে আমরা কি করে ঠিক করবো, আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত চিন্তাগুলো আমাদের খুব বিরক্ত করে, ডিস্টার্ব করে, সেগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসবো, বা তাদের কি করে নিয়ন্ত্রণ করবো, বা সেই চিন্তাগুলোকে কি করে ট্রান্সফর্ম করবো। ট্রান্সফরমেশন পদ্ধতিটা প্রথমেই আসে না, প্রথমে আগে নিয়ন্ত্রণ পদ্ধতি। ট্রান্সফরমেশনটা অনেকটা পাকাপোক্ত যার অবস্থা এসে যায়, মনকে যে নিয়ন্ত্রণে অনেকটা আনতে পেরেছে সেই কারণে। এই সম্প্রতি কদিন আগে পবিত্রবাবু একটা পোস্ট শেয়ার করেছিলেন ওনার চ্যানেলে, প্রাণায়াম চ্যানেলে, কমিউনিটি পেজে। আমার খুব ভালো লেগেছিল। আমি তখন ওনাকে বললাম যে যেটা আমার পোস্টটা খুব ভালো লেগেছে। না, কমিউনিটি পেজে করেননি, উনি আমাকে পার্সোনালি কোথায় পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। আমার খুব ভালো লাগায় আমি ওনাকে বলেছিলাম যে আপনি এটা ফেসবুকে শেয়ার করবেন। তা উনি আমাকে ট্যাগ করে শেয়ার করেছিলেন। এটা কমিউনিটিতেই ছিল না, কমিউনিটিতে ছিল। ও তার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, আমি সেটা দেখেছিলাম। তা সেইটা আমার এতটাই পছন্দ হয়েছে, মানে পছন্দ মানে কি পছন্দের কিছু না, এটা অ্যাকচুয়ালি আমাদের যোগবাশিষ্ঠ রামায়ণের একটা পার্ট, ছোট্ট অংশ। আমার যোগবাশিষ্ঠ রামায়ণ অসম্ভব পছন্দের একটা সাবজেক্ট। আর বিশেষ করে যখন বেনারসে যাওয়া হয়, ওই সময় আমাদের গুরুদেব আর কি, উনি প্রত্যক্ষ নিজের জন্য এখন স্বাধ্যায় করেন। একটা গ্রন্থ উনি বেছে নেন, কন্টিনিউয়াস চলতে থাকে। উনি যোগবাশিষ্ঠটা রোজ স্বাধ্যায় করেন, 1 ঘন্টা বিকেলবেলা উনি ওই যোগবাশিষ্ঠ স্বাধ্যায় বসেন। এবারে যদি সামনে কেউ এসে বসলো, তিনি জোরে পড়ছেন, সামনের লোক শুনলো, এরকম আর কি, কিন্তু ওটা বসবেন বিকেল 5টা থেকে 6টা, 1 ঘন্টা উনি স্বাধ্যায় বসেন। তা সেই সময় এখন ওনার যোগবাশিষ্ঠ চলছে, তো অনেক বিরাট বড় যোগবাশিষ্ঠ রামায়ণ, বিরাট বড়। বশিষ্ঠ মুনির সঙ্গে রামচন্দ্রের কথোপকথন, মানে শিষ্যের ভূমিকায় রামচন্দ্র এবং বশিষ্ঠ মুনি গুরু। আর এখানে যে যোগবাশিষ্ঠ রামায়ণে একদম সম্পূর্ণ অদ্বৈত ফিলসফিটা রয়েছে বেদান্তের, এবং একদম শূন্য হয়ে যাওয়া, মনকে কি করে ব্ল্যাঙ্ক করে ফেলা যায়, সেই ব্যাপারটাই ওই টেকনিকগুলোই ওখানে আছে। অসাধারণ, অনেক গল্প, অনেক আখ্যায়িকা, সব জুড়ে ব্যাপারটা নশ্বরতাকে বোঝানো হয়েছে, যে তোমরা এই আনস্টেবল জগতে ছোট ছোট জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছো, সবটাই আনস্টেবল, কোনোটাই কিন্তু থাকবে না। যেটা থাকবে না, তুমি নিজেই ইনফ্যাক্ট থাকবে না, যে শরীরকে কেন্দ্র করে তোমার সংসার, এই শরীরটাই তোমার থাকবে না, তাহলে তুমি একটা ছোট ছোট ব্যাপারগুলোকে এত সিরিয়াসলি নিচ্ছ না। লাইফটাকে একটু সহজভাবে দেখো। এত সিরিয়াস হয়ে গেলে কি হচ্ছে, সিরিয়াসনেস থাকা নিশ্চয়ই দরকার। কোন ক্ষেত্রে, যে আমার ওই চিন্তাটা কেন আমাকে স্ক্যাটার করছে, আমার মনটাকে বিক্ষিপ্ত করে আমার আজকের দিনটাই আমার মাটি হয়ে গেল শুধু মনের কারণে। তা এই ব্যাপারগুলোতে আমাদের ফোকাস থাকা দরকার। কিন্তু ওটা কেন হলো না, ওটা ভুলে হতো, ওটা হওয়া উচিত ছিল। আমার এত পোটেনশিয়াল, আমি সেই অনুযায়ী আমি জায়গা পেলাম না। এই ব্রহ্মাণ্ডের কাছে তোমার পোটেনশিয়ালের কোনো ভ্যালু নেই। এরকম অনেক বড় বড় পোটেনশিয়াল হয়তো বরাবরই যাচ্ছে, আমরা হয়তো যেটুকু সুযোগ পাচ্ছি সেটাও হয়তো তারা পায় না। কাজে ওরকম চিন্তা করে কোনো মানে নেই। আমি যেটুকু পেয়েছি, আমি আমার জন্য বাঁচবো, আমার থেকে আমি নিজের ঘরে আলোটা জ্বালবো, সেই আলোতে যদি পাশের বাড়িতে একটু আলো পৌঁছয়, সেটা অনেক আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার ফ্লেম বাড়ানোই আমার কাজ। সেই ফ্লেমটা যদি আরেকজনের উপকারে লাগে, সেটা অনেক বড় ব্যাপার সেটা, কিন্তু আমি সে আশা রাখবো না। এই ধরনের এক্সপেকটেশন রাখা দরকার নেই। তা এই কথাগুলো যোগবাশিষ্ঠতে আছে। সেদিন উনি যেটা আমাকে পোস্টটা শেয়ার করেছিলেন, সেটা আমার এতটাই মনের কথা, আমরা ওয়ালপেপার করে রেখে দিয়েছি স্ক্রিনশট নিয়ে। যখন ঘড়ি দেখার দরকার হয় খুলছি, আবার করে দিচ্ছি, বারবার খোলা যায় না। তা এখানে কি বলা হচ্ছে, আমি একটু পড়ছি আপনাদের কাছে। বশিষ্ঠদেব বলেন, আত্মা দিয়া রঘুবর আত্মা পূজা করো, আত্মা দিয়া আত্মাতেই স্থিতিপদ ধরো। এটা কবিতার আকৃতিতে করা আছে। স্থির মন দ্বারা চঞ্চল মনকে চাপিয়া ধরো, তাহাতেই চঞ্চল মন স্থির হইবে ও বিঘূর্ণিত বিকৃত সংসার চক্র স্থির হইয়া দাঁড়াইবে, স্বভাব প্রাপ্তি হইবে। বশিষ্ঠদেব বলছেন, দেখেছ কি মধ্য নাভি কুম্ভকার চাপে, যতই ঘূর্ণিত করো নাভি যদি চাপি ধরো, দৃঢ় ধারণে স্থির করা যায় তাকে। মায়াচক্র নাভি ওই চিত্তই তোমার, তখনই মায়াচক্র নাভি ওই চিত্তই তোমার, দৃঢ় করি ধরো যদি ঘুরিবে না আর, তখনই ভাঙিয়া যাবে মায়ার স্বপন, হইবে চৈতন্য জ্ঞানে চির জাগরণ। তা আমরা কেন ঘুমোতে এসেছি? আমরা তো জাগার জন্য এসেছি।
এবং জায়গাটা যেন একদম কন্টিনিউয়াস প্রসেসে থাকে। আজকে জাগলাম কালকে ঘুমিয়ে পড়লাম, তা না হয়। ঠাকুর বলছেন যে পানা পুকুরের উদাহরণ দিচ্ছেন, এইটুকু সময় সৎসঙ্গ, হরিকথা, ভালো কথা শোনা গেল, বেশ মনটা ভালো হয়ে গেল, বেরোনো মাত্রই পানা পুকুর, আবার সে পানাগুলো এসে সে জায়গাটা ঢেকে দিল, এটা ঢিল পড়লো, সরে গেল, আবার এসে গেল। আর ব্রহ্মদত্তি বলতেন, গঙ্গা চানে নেমেছেও, ব্রহ্মদত্তিতে গাছের মটকালে বসে আছে, যে স্নান করে উঠলে আবার ধারে যাবে। সেটা কিন্তু মানুষের জীবন যাপন হচ্ছে না। তাহলে আমাদের সমস্যা এখানে, আমরা সমস্যা বাইরে দেখি, কিন্তু সমস্যা আমার ভেতরে আছে। কারণ ব্রহ্মাণ্ডীয় শক্তি আমরা এখানে আজকে এই টেক্সট শুরু করার আগে ছবিটা আমি পেয়েছিলাম, সেদিনটা আমার এত ভালো লেগেছিল বলে আমি এটা দিনটা মানে ছবি করে দিয়েছি। এখানে দেখুন কি সুন্দর একটা মজার কার্টুন করা আছে। একজন আমাদেরই শরীর ধরে নিন, এটা আমাদের একটা ডিভাইস, শরীর মন নিয়ে একটা যন্ত্র, এই মোবাইলের মতন বা যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের মতন। মানে আমরা সবাই হচ্ছে ইলেকট্রিক্যাল বিং, আমরা সবাই স্পিরিচুয়াল বিং। স্পিরিচুয়াল বলতেই আমরা ঠাকুর দেবতা বুঝি, পুজো আর্চা ধুনো বুঝি, যার ফলে ইয়াং জেনারেশন অ্যাট্রাক্টেড হয় না, ওটা ঠাকুর দেবতার নাম হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা সবাই বিদ্যুৎ তরঙ্গ, এছাড়া কিচ্ছু না, আমাদের আর অন্য কোনো আইডেন্টিটি নেই। কোয়ান্টাম থিওরি আমাদের এটাই বোঝাচ্ছে, যে কোয়ান্টাম থিওরি যে কথাটা স্বামীজিও পরবর্তীকালে তার লেকচারের মধ্যে এবং তার বিভিন্ন প্রবন্ধাবলী বাণী রচনাতেও আমরা পাই, উনি এটাই বলছেন যে কোয়ান্টাম থিওরিতে যে জীবন সিস্টেম, নিবেদিতা নিজে কোয়ান্টাম থিওরির ভীষণ রকম ফলোয়ার ছিলেন, উনি ভীষণ স্টাডি করতেন কোয়ান্টাম ফিজিক্স, যেখানে বলা হচ্ছে গোটা ব্রহ্মাণ্ডটাই আমরা হলাম তরঙ্গ স্বরূপ, বিদ্যুৎ তরঙ্গ। সেজন্য ডিফারেন্ট যে আমরা আইডেন্টিটি বলে দেখছি, আপনার নাম অমুক, আপনার নাম রেবা, আপনার নাম মীরা, আপনার নাম পুতুল, আপনার নাম তমালি, এবং আপনার এই ক্যারেক্টার, আপনার ওই ক্যারেক্টার, আপনি এই জানেন, আপনি সেই জানেন, আমি ওই জানি, ইনি বাদল, ইনি অনেক কোয়ালিটি আছে, গুণ আছে, ইনি নমিতা, উনি পবিত্রবাবু, উনি রাজেশবাবু, এই যে আমরা আলাদা করছি, এটাই আমাদের ভ্রম। আসলে আমরা সবাই মিলে একটাই সত্তা। এবারে যেমন আমাদের একটা শরীর গঠন করতে গেলে চোখ, নাক, কান, মুখ, হাত, পা সব নিয়ে একটা টোটাল একটা ফরমেশন, ব্রহ্মাণ্ড ঠিক সেই রকম ভাবেই সেই সিস্টেমে আমাদেরকে চালনা করছে। বৈচিত্র্য, এই যে এক একজনের মধ্যে দিয়ে এক একটা কোয়ালিটির মাধ্যমে ওই ইলেকট্রিকটাই পাস হচ্ছে, কিন্তু তার ফরমেশন কেউ গানের মধ্যে দিয়ে করছেন, কেউ ছবির মধ্যে দিয়ে করছেন, কেউ কথার মধ্যে দিয়ে করছেন, কিন্তু ওই ভাবটা বা ওই বিদ্যুৎ তরঙ্গটাই কিন্তু খেলা করছে। কাজে আমরা সবাই কিন্তু তরঙ্গ, আলাদা আলাদা ডিফারেন্ট আইডেন্টিটির ভ্রম থেকে আমাদের বেরোতে হবে, যেটা আমাদের বেদান্ত ফিলসফি, আমাদের ভারতীয় প্রত্যেকটা দর্শনে এই জিনিস বোঝানো হয়েছে, এবং এইটাই আমরা কোয়ান্টাম থিওরিতে পাচ্ছি। তা এখানে দেখুন সেই জিনিসটাই বোঝানো হয়েছে যে আমরা কিন্তু বেসিক্যালি একটা যন্ত্র, যে যন্ত্রটার অবস্থা একদম ভেতরটা পুরো ব্ল্যাক, কালো, কারণ তার মগজটাই কালো হয়ে আছে, মাথাটা যেহেতু কালো, তার সারা শরীরে সেই কালো ভাবটা নেমে আসছে। এবার সে ভালো হওয়ার চেষ্টা করছে কালোকে সরিয়ে, কিভাবে ডাউনলোড করছে ওটার থেকে ডিভাইন এনার্জি। তা আমাদের ব্যাটারি চার্জ করতে হয়, তা আমাদের ব্যাটারিটা এখান থেকে চার্জ হবে। আমাদের যে প্রত্যেকটা চক্রে যে আমাদের অ্যাক্টিভিটিটা কাজ করবে, কোথা থেকে আসবে পাওয়ারটা? এই সহস্রার দিয়েই আসবে। আমরা বলবো যে সহস্রার চক্র জেগে গেলে তো তিনি সমাধিতে চলে যাবে, তো ওটা পরের কথা, কিন্তু তোমার সমাধি ও সমস্ত অনেক উচ্চ স্তরের ব্যাপার, কিন্তু আমার সমাধিতে যাবো না যেহেতু এটা বন্ধ থাক, তা নয়, এটা খুলে রাখতে হবে। এইটা খোলার যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের চিন্তন। আমরা এই অংশটা দিয়ে আমরা ম্যাক্সিমাম চিন্তা করে থাকি, চিন্তাটা আমাদের গোটা শরীরই চিন্তা করতে সাহায্য করে, কিন্তু আমাদের এই আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র এবং আমাদের হৃদয় চক্র মানে অনাহত, এরাই কিন্তু আমাদের চিন্তন, আবেগ এবং চিন্তা, রিজনিং এগুলো আমাদের কন্ট্রোল করছে। তো সেখানে কি হচ্ছে, যদি আমাদের চিন্তন পদ্ধতি আমরা ঠিক করতে পারি, ডিভাইন এনার্জির সঙ্গে আমরা অ্যালাইনড হতে পারি, তাহলে কি হবে, আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। ব্যাটারিটা একদম 0% ছিল, ডাউনলোড হতে হতে কি হচ্ছে, ডাউনলোডিং নিউ একটা নতুন, আস্তে আস্তে দেখুন চেহারা পরিবর্তন আসছে, অপারেটিং সিস্টেম, ডাউনলোডিং আ নিউ অপারেটিং সিস্টেম। এবার সিস্টেমটা দেখুন যখন সুন্দরভাবে তৈরি হয়ে গেল, কি বেরোচ্ছে এর থেকে, ভাইব্রেশনে শুধু লাভ সাইন আছে, শুধু এখান থেকে প্রেম, মৈত্রী, ভ্রাতৃত্ব, যত রকম ভালো ডিভাইন কোয়ালিটি গুলো আছে, যেটা আমার ডিভাইন নেচার, আপনার ডিভাইন নেচার, বেসিক্যালি আমরা ডিভাইন বিং। স্বামীজি বলছেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন।
তা ওই ডিভিনিটি আমরা ম্যানিফেস্ট করতে পারছি না, এবং ম্যানিফেস্টেশনের অভাবে আমরা অসুর হয়ে আছি। এবং অসুর বলতে আমরা শুধু মনে করি হিংসা বৃত্তিতে যারা রয়েছে, তা নয়। দেহ বুদ্ধিতে পড়ে থাকার মানেই হচ্ছে আমরা অসুরত্বে আছি। কারণ আসু এই শব্দের মানে হচ্ছে দেহ, এটা বৈদিক শব্দ। আসু, আসু মানে দেহ, আসুরা মানে যে দেহ নিয়েই সবসময় ব্যস্ত থাকে। আমরা সামান্য সামান্য গালে একটা খোঁড়া হয়েছে চিন্তা, পায়ে কনকন করছে চিন্তা, দাঁতে চিনচিন করছে চিন্তা, আমাদের শরীরটা দেহ কেন্দ্রিক। আর আমরা জানি স্বামীজির গুরু ভ্রাতা স্বামী তুরিয়ানন্দজি, উনি পরীক্ষা করতেন, তোমরা তো আরো ভালো জানো, উনি পরীক্ষা করতেন যে আমার দেহ থেকে মন কতটা উঠেছে। উনি মাঝে মাঝে রোগ ডাকতেন যে আমার অসুখ হোক, দেখি আমার শরীর থেকে মন উঠেছে কিনা, কতটা উঠেছে। এবং একবার এতটাই উনি সিরিয়াসলি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, তখন পরিব্রাজন কালে সম্ভবত লখনৌর কাছাকাছি একটা জায়গায় এসে উনি সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন। 3 দিন উনি মেডিটেশন করেছিলেন, আমার রোগ হোক, ঠাকুর আমাকে ওষুধ দাও, আমি পরীক্ষা করবো আমার দেহে মন কতটুকু আছে। এখন সিভিয়ার অ্যানিমিয়া নিউমোনিয়া হয়ে গেল। তখন তার নিউমোনিয়া আক্রান্ত হয়ে উনি যখন অসজ্জাশায়ী, খুবই অসুস্থ, উনি জানেন যে আমি দেখে যাচ্ছে আমার শরীর কতটা রোগটাকে নিয়ে চিন্তিত বা কতটা শরীরে আমার মনটা যাচ্ছে। কিন্তু খুব খারাপ অবস্থা হয়, ওখানে আশপাশের লোকেরা জিনিসটা জানতে পারেন, উনি যেখানে ছিলেন সে সময়। আর ঘটনাচক্রে সে সময় আবার স্বামীজি গিয়ে পৌঁছেছেন ওখানে। স্বামীজির কানে খবর গেল একজন বাঙালি সাধু এখানে নিউমোনিয়া অসুস্থ হয়ে পড়ে আছে। না, স্বামীজি তখন ওখানকার এক স্বনামধন্য ডাক্তারের বাড়িতে অতিথি, সব ঠাকুরেরই যোগাযোগ। তারপরে স্বামীজি যখন একটু স্ট্রাইক করলো, বাঙালি সাধু আবার আমাদের কেউ নয় তো, আমার কোনো গুরু ভাই নয় তো, যাই তো দেখি কি ব্যাপার। গিয়ে দেখলেন তুরিয়ানন্দ, এবং ওই গুরু ভাইদের মধ্যে আচমকা রাস্তার পথে ওনাদের প্রায়ই দেখা হয়ে যেত, যে যার মতন যাচ্ছে, কিন্তু প্রয়োজন পড়েছে যখন তাদের কারোর না কারোর সঙ্গে মিট হয়ে গেছে। ঠাকুরই করাতেন এগুলো। ওই ডিভাইন কেন হেল্প করছেন, যে আমরা একটু আগে কি বললাম, ডিভাইন আমাদের হেল্প সারাক্ষণ করছেন, আমরা অ্যালাইনড নই, তাই হেল্পটা আমরা নিতে পারছি না। তো এইটাই হচ্ছে সে অ্যালাইনমেন্ট প্রসেস। আমরা অ্যালাইন থাকতে পারি একমাত্র আমাদের থটকে ঠিক রেখে। থট প্রসেস হচ্ছে আমাদের মেইন টুল। মনটা আমাদের যেমন, এই যে এইমাত্র যেটা আমি পড়লাম যোগ বাশিষ্ঠের থেকে, তাতে কি বলা হলো যে আমাদের মনটা ধরে নিন একটা চাকার মতন, কুম্ভকারের চাকা, সেই কুমোরের চাকার মতন। এবার সে জানি ছবি আঁকার প্রয়োজন নেই, বাচ্চাগুলো আছে বলে একটু আঁকছি, আঁকতে জানিও না যদি, আঁকার লোক বসে আছে এখানে। এখানে কুম্ভকারের চাকা ঘুরেই চলেছে, মধ্যখানের নাভিটাকে যদি আমরা চেপে ধরতে পারি তাহলে এই মায়া চক্রটাকে বন্ধ করা যায়। তা বলছেন যে কি করে তুমি বন্ধ করবে, রামচন্দ্রকে বললেন বশিষ্ঠ মুনি, না এটাই হচ্ছে তোমার সমস্যার মূল, এর জন্যই তোমার এই যন্ত্রণার চক্র ঘুরেই চলেছে। এই চঞ্চল মনটাকে স্থির মন দিয়ে চেপে ধরা। এখন আমরা বলবো আমাদের তো মন স্থিরই করতে পারছি না, তো স্থির মন দিয়ে চেপে ধরবো কি করে চঞ্চল মনকে? সেই জন্যই আমাদের আজকে থট প্রসেসিং এর চেষ্টায় আমরা যাব, এবং আমাদের মাথায় রাখতে হবে আমাদের স্থির সত্তাই, স্থির মনটাই হচ্ছে শুদ্ধ মন। এবং ঠাকুর বলেছেন ভগবান দর্শন হয় না, এই অশুদ্ধ মন দিয়ে ভগবান দেখা যায় না, কিন্তু শুদ্ধ মনের গোচর ঈশ্বর। এখন বলবো ঈশ্বরকে 4 হাতওয়ালা নারায়ণ, না জটা জুটো বলকলধারী শিব, না বা বংশীধারী কৃষ্ণ, কে ভগবান? কেউ নয়, তুমি নিজে। তোমার ভগবান তুমি নিজে। এটাই হচ্ছে আমাদের যোগ দর্শনের সার কথা। ভগবান বা ঈশ্বর বলে যে কথাটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে পিওর তোমার যে স্টেট, যে মানে সেলফে তুমি যখন আছো। মা কালীর পায়ের নিচে শিব যেন শুয়ে আছেন স্থির ভাবে, তার উপর দিয়ে মহাকালী মানে সেই মহাপ্রলয়ের মতো নৃত্য চলছে, তার কোনো বিকার নেই। ওই নির্বিকার সত্তাটাই হচ্ছে আমি, আপনি, আমরা সবাই, ওটাই আসল সত্তা। তা ওইটাই হচ্ছেন ঈশ্বর। এবার ভগবান যিনি সৃষ্টি করছেন, স্থিতি করছেন, প্রলয় করছেন, এই নিয়ে অনেক কন্ট্রাডিক্টরি কথাবার্তা রয়েছে। আমরা এটা ফিলোসফি ক্লাস করছি না, আমাদের আসতে হবে কোন জায়গাটায় শুধু আমাকে নিয়ে আমাদের এখন কাজ। আমি আগে নিজেকে ঠিক করি, তারপর আমার আশপাশের লোকজন, পরিবেশ, পরিজন, হেন তেন নিয়ে আমরা মাথা ঘামাবো। এই জন্যই মা বলেছেন, সারদা মা, শান্তি পেতে চাও যদি আগে নিজের দোষ দেখো।
কেন নিজের দোষ দেখলে নিজে রেক্টিফাইড হব, রেক্টিফাইড হলে আমি স্থির হব, আমি স্থির হলে আমি স্থিরভাবে সব জিনিসগুলো অ্যানালিসিস করতে পারবো, আমি যেটাকে এতদিন ভুল পার্সপেক্টিভে দেখছিলাম আজকে আমি কারেক্ট পার্সপেক্টিভে দেখতে শিখবো, আমার ভিউটা চেঞ্জ হয়ে যাবে, আমি যাদেরকে সবাই অপরাধী বলে, যাদেরকে সবাই খারাপ বলে, যাদেরকে নিয়ে সবাই নিন্দা করে, আজকে আমি তাদের মধ্যে গুণ খুঁজে পাবো, কারণ আমার চোখটাই পাল্টে গেছে। সেটা কখন সম্ভব হচ্ছে? যখন আমার এই চঞ্চল মনটা, এই নাভিটাকে আমি স্থির করতে পারবো স্থির মনের সাহায্যে। এবার স্থির মনটাকে তৈরি করাই হচ্ছে উইল ফোর্স, ওটাকেই বলছে উইল ফোর্স, ইচ্ছা শক্তি। এবার স্থির মনটাকে যখন কেউ তৈরি করবে, ওই তৈরি করার আগের পদ্ধতি হচ্ছে আমাদের চিন্তন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করা, এবং তার জন্য আমাদের সব থেকে সহজ সরল যে একটা পদ্ধতি সেটা হচ্ছে মন্ত্র চ্যান্টিং। কারণ হচ্ছে যে প্রথমে আমরা শুরু করলাম বেদ মন্ত্র চ্যান্ট করে এবং ঋষি অরবিন্দের লেখা গায়ত্রী মন্ত্র দিয়ে, জ্যোতি গায়ত্রী, ওম তৎসবিতুর বরং রূপং জ্যোতিঃ পরস্য ধীমহি অলিখরিচি ইয়ান্নহ সত্যেন দীপয়তি। আমি বলেছিলাম পুরো সবাইকে একটা করে ডায়েরি ফাইরি নিয়ে আসতে, যদি কিছু লেখার থাকে তাহলে এরকম কখন কোনটা হঠাৎ করে হয়তো এটা টেক্সটে নেই বলে ফেলবো, তা প্রার্থনা করার সময় আমার মন্ত্রটা মাথায় ফট করে এসে গেল, করে ফেললাম, তা ওটা আমি লিখছি। ঋষি অরবিন্দের লেখা, এবার লেখা বলাটা ভুল, সাধনায় পেয়েছেন। গায়ত্রীতে যে কোনো গায়ত্রী মন্ত্রে শুরু আর শেষে ওম না থাকলে সেটা ইনকমপ্লিট। এবারে আমরা আসবো একটুখানি প্রোনাউন্সিয়েশন। জেনারেলি আমরা দেখি বাংলা ভাষাভাষী মানুষ আমরা যারা, তাদের ঠিক সংস্কৃত উচ্চারণের ফন্টগুলো মানে এগুলো মানে লেটারগুলো আমরা ঠিক মতো উচ্চারণ করি না, আমাদের উচ্চারণের সমস্যা, প্রচুর রকম সমস্যা আছে। তার থেকে যারা কিনা অবাঙালি তাদের কিন্তু সংস্কৃত উচ্চারণ খুব ভালো। কেন ভালো? না অনেক সিমিলারিটিস আছে তাদের মাতৃভাষার সাথে এই উচ্চারণের পদ্ধতি। তা আমাদের যেটা কিনা ফোনেটিক্স অনুযায়ী দেখা যাচ্ছে, ওটা আমরা থার্ড লেভেলে ভালো করে আলোচনা করব, যে আমরা যখন আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে বিভাজনটা আছে বর্ণমালাতে, কোন কোন বর্ণগুলো উচ্চারণ করলে আমাদের কোন কোন জায়গায় কোন কোন পয়েন্টে কম্পন তৈরি হয়। আমরা স্বরযন্ত্র দিয়ে উচ্চারণ করছি, কিন্তু আমাদের উচ্চারণ পদ্ধতিটা কিন্তু শুধু স্বরযন্ত্র নয়, আমাদের বাক নামক যে ইন্দ্রিয় সেটা কিন্তু আমাদের প্রায় গোটা শরীর জুড়ে। নাভি থেকে আমাদের বাক তৈরি হচ্ছে। আমরা যখন গানও করি বা কথা বলি বা শ্বাস নিই, আমাদের নাভি থেকে শ্বাসটাকে নিতে হচ্ছে, নাভির শ্বাস, এখান থেকে আমাদের বাক উঠছে। তাহলে নাভি মানে আমাদের মণিপুর চক্র, তার সঙ্গে আমাদের অনাহত চক্র, তার সঙ্গে আমাদের বিশুদ্ধ চক্র, তার সঙ্গে আমাদের এই পুরো এই আজ্ঞা চক্র এবং সমস্যার এতগুলো অংশ, এতগুলো চক্র কাজে লাগছে। আর তার সাথে সাথে যে অর্গানগুলো লাগছে, আমাদের পুরো লাংসটা কাজে লাগছে, আমাদের পুরো ভোকাল কর্ড এবং পুরো মুখের ভেতরের পুরো সিস্টেমটা, দাঁত, আমাদের ঠোঁট, আমাদের টাকরা মানে মূর্ধা, আমাদের আলজিভ, আমাদের এমনি জিভ, তার সঙ্গে হচ্ছে আমাদের নাক, আমাদের এই জায়গাটা সাইনাস, এখানে একটা সাউন্ড বক্স, এখানে 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 না থাকলে তো আওয়াজ শোনাই যাবে না, কথা বলে যাবো আপনি শুনতেই পেত না, যে এখানে সর্দি জমলেও যেন ভারী আওয়াজ আসে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো এবং পুরো কপাল, পুরো মস্তিষ্ক, কান, তাহলে কতখানি জায়গা আমাদের বাক যন্ত্র হিসেবে ব্যবহার করছে। বাক শুদ্ধ যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের শরীরের অর্ধেক সিস্টেমকে কিন্তু আমরা মানে ম্যাক্সিমাম সিস্টেমকে কিন্তু ঠিক মতন আমরা পরিচালনা করতে পারি, যদি আমাদের বাক মানে উচ্চারণ শুদ্ধি থাকে। আর তার সঙ্গে যদি আমাদের কিছু জীবনযাত্রায় আমার থাকবে, এটার মধ্যে আমরা আসবো, যে আমাদের ব্রেকে রাখার চেষ্টা করা হয়েছে, যতটা যা সে সময় মনে পড়েছে লিখেছি, এক্সট্রাও এখন কিছু বলে ফেলতে পারি হয়তো, যে আমাদের প্রাত্যহিক জীবন যাত্রায় কিছু অভ্যাস, সেগুলো আমাদের ত্যাগ করা উচিত, যেগুলো আমাদের এই বাক শুদ্ধিতে সমস্যা ক্রিয়েট করে, আমাদের চিন্তন শুদ্ধিতে সমস্যা ক্রিয়েট করে।
একদম বিষবৎ পরিত্যাজ্য, একদম বিষ, যে তাকাবোই না ওদিকে, ওদিকে গেলেই আমার সমস্যা। আমি বুঝতে পেরে গেছি যখন আমি অ্যাওয়ার ছিলাম না তখন একরকম, যখন অ্যাওয়ার নেই, যখন এই কালো অবস্থা, যখন আমি একটু অ্যাওয়ারনেস জমেছে তখন আমি এই নিউ সিস্টেমে আসতে চাই। ওল্ড সিস্টেমকে ওটা ফেলে দিতে হবে, পাস্টকে ভুলে যেতে হবে। আগে আমি কি করেছি না করেছি, আমি না জেনে করেছি কি জেনে করেছি, ভুল করেছি, আমি অ্যানালিসিসে যাব না। আমার টাইম নেই, আমার টাইম ধীরে 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 কমে আসছে। আমার এই যন্ত্র কতদিন আছে আমি জানি না। সুতরাং আমাকে যতক্ষণ আমার থাকা, আমাকে একদম নতুন পিউরিফাইড দারুণ একটা সুন্দর ডিভাইস হয়ে বাঁচতে হবে। কারণ আমাকে ইউনিভার্সালি সমস্ত পুরো কসমিক এনার্জির সঙ্গে আমাকে কানেক্টেড হতে হবে। কানেক্টেড হয়ে এখন তোমাদের জিজ্ঞেস করে কানেক্টেড হয়ে তোমার কি লাভ হবে, লাভ লোকসানের চিন্তাটা ছাড়ো। আমি যেহেতু কসমিক বিং, আমি যখন স্পিরিচুয়াল বিং, আমি যখন ইলেকট্রিক একটা শক্তি, যখন একটা বৈদ্যুতিক তরঙ্গ, তাহলে আমার নিজের শক্তিটার পরিচয় তো আমি পাচ্ছি না। আমি তো আমার শক্তিটারই পরিচয় পাচ্ছি না। আমি নিজেকে খুব লিমিটেড ভেবে ফেলছি। অবশ্যই আমি লিমিটেড, কিন্তু আনলিমিটেডের অংশ আমি, অমৃতের সন্তান, অমৃতের অংশ। তাহলে কিছু তো আমার মধ্যে ডিভাইন কোয়ালিটি আছে, এমন যা কিছু যেটা কিনা এক্সট্রাঅর্ডিনারি, যেটা আমি নিজেকেই এখনো বুঝতে পারলাম না। আমার এই শক্তিটাকেই আমি এখনো টের পেলাম না। যে স্বামীজি বারবার বলছেন যে তুমি তোমার নিজেকে নিজের দিকে তাকাও, ইউ ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং, অল পাওয়ার ইজ উইদিন ইউ। তা আমার মধ্যে অল পাওয়ার ইজ উইদিন ইউ। আমার কাছে একটি মেয়ে আসে, আজকে আসেনি, ওর বাড়িতে কিছু সমস্যা চলছে বলে আসতে পারেনি, উমা বলে, উমাকে তো তোমরা চেনো। ওই আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি আমি এটা বুঝতে পারি না যে স্বামীজি এটা ঠিক কোন সেন্সে বলেছেন যে অল পাওয়ার ইজ উইদিন ইউ। একটা মানুষ, অল পাওয়ার বলতে তো ব্রহ্মাণ্ডের সব ক্ষমতা, সৃষ্টি করা, সৃজন করা, পালন করা, সংহার করা। তো মানুষের পক্ষে তো সেটা সম্ভব না, বা একটা মানুষের পক্ষে তো ব্রহ্মাণ্ডের সব কাজ করা সম্ভব না। তাহলে অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এভরিথিং কথাটা কি মানে দাঁড়াবে? তুমি সব কিছু করতে পারবে। তখন আমি বললাম যে খুব ভালো, প্রশ্নটা সত্যি খুব ভালো, কিন্তু দেখতে হবে একটা পিঁপড়ে, সে পিঁপড়ে ডিভাইস নিয়ে জন্মেছে, যে খুব ছোট্ট, তার মনটাও খুব ছোট, তার শরীরটাও খুব ছোট, তার ক্যাপাসিটি অনুযায়ী খুব ছোট, তার দেহটাও একটা ব্রহ্মাণ্ড, কিন্তু সে পিঁপড়েটা কিন্তু 100% কাজে লাগাচ্ছে। পিঁপড়ের মধ্যে যা যা মানে প্রকৃতি, নেচার, তাকে যা এই ইউনিভার্স যে শক্তি দিয়ে পাঠিয়েছে, সে কিন্তু পিঁপড়েটা পুরো 100% সে শক্তিটাকে কাজে লাগাচ্ছে। তাহলে যার কাছে যা ক্ষমতা, একটা আমি 5 বছরের বাচ্চার কাছে নিশ্চয়ই একজন 50 বছরের ব্যক্তি ক্ষমতার সঙ্গে তুলনা করতে পারি না, তার মধ্যে যেটুকু আছে সেটা কি 100% কাজে লাগানো হচ্ছে? এটাই হচ্ছে এনিথিং এন্ড এভরিথিং। আমরা জানি না আমরা কি করতে পারি, কারণ আমার ডিভাইসে কি পাওয়ার দিয়ে পাঠানো হয়েছে আমি জানি না। নিজের শক্তির খবর রাখার জন্যই এই আমাকে নতুন ডাউনলোড করতে হবে, নতুন ভাবে আমাকে নিজেকে এই ডিভাইসটাকে গড়ে তুলতে হবে। আমরা বলবো আমার তো বয়স হয়ে গেছে, তারা বয়সের দিকে বাড়ছে, বলে বয়সের কোনো মূল্যই নেই। এই ইউনিভার্সের বয়সের কাছে তোমার এই শরীরের বয়সের কোনো ভ্যালুই নেই। তুমি সবসময় শিশু। ওই জন্য কবিগুরু বলছেন যে ওই দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো বেশি। আমরা শিশু, আমরা এই ব্রহ্মাণ্ডীয় শক্তির কাছে শিশুরও শিশু। সুতরাং আমরা শিশু হয়েই থাকতে চাই। আমরা বড় হওয়ার আমাদের দরকার নেই, বড় হলে আমরা নিতে পারবো না। যে যত নিচে থাকে সেই ওপর থেকে জিনিস নিতে পারে। আমি ওপরে উঠে গেলে আর আমি নেবো, কিন্তু আমাকে সবসময় নত থাকলে সে উন্নত হতে পারবে। সবসময় গ্র্যাটিটিউড মোডে থাকতে হবে, যে আমি যা পেয়েছি খুব ভালো পেয়েছি, যতটুকু আমার হচ্ছে খুব ভালো হচ্ছে, ভালো মন্দ মিশিয়ে লাইফ আমাকে যা এক্সপিরিয়েন্স করিয়েছে তার দ্বারা আমি আজকের মানুষটা হতে পেরেছি, সব ভালো। তো সবের জন্য সবাইকে থ্যাঙ্কস, ইউনিভার্সকে থ্যাঙ্কস, ডিভাইনকে থ্যাঙ্কস, আমার আশপাশের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, শত্রু মিত্র নির্বিশেষে যাদের আমি ডিসক্রিমিনেট করেছি, এই লোকগুলো ভালো, আমার মনের মতন, তাই এরা আমার বন্ধু, এরা আমার মনের মতন নয় তাই এরা আমার শত্রু। আমি তৈরি করেছি যে যেমনই হোক তারা সবার কাছ থেকে আমি পেয়েছি। আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে তোর ইচ্ছা নেই, এটাই তো নজরুল ইসলাম বললেন। তাহলে আমাদের কাছে আমরা যা পেয়েছি তাই ওই অভিজ্ঞতাই আজকে আমাকে এই মানুষ করে গড়ে তুলেছে। সুতরাং আমাদের গ্র্যাটিটিউড নিয়ে চলাটা আমাদের হচ্ছে সবার আগে করণীয়, যে আমরা যা পেয়েছি খুব ভালো, সন্তুষ্ট থাকা। কিন্তু ওইটুকু সন্তুষ্টিতে হবে না, চড়াই বেদি দেখি না আমার মধ্যে আর কি কি ডিভাইন কোয়ালিটিস আছে, আমার মধ্যে আর কি কি শক্তি আছে, আমাকে একটু সার্চিং করে বার করে দেখি না। মোবাইল কিনে জানতাম না আর কি কি সব ফাংশন, ঘাটাঘাটি এই করতে করতে ম্যানুয়াল না দেখতেও লাগে না। ম্যানুয়াল থাকলে তো আরো ভালো, যারা ম্যানুয়াল ফলো করে।
ম্যানুয়াল ফলো যারা করেও না তারাও কিন্তু অনেক কিছু শিখে যায় শুধু নিজে ঘাঁটতে ঘাঁটতে। সুতরাং আমাদের কাছে ম্যানুয়াল হিসেবে রয়েছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ, ম্যানুয়াল হিসেবে রয়েছে বিভিন্ন রকমের এই সমস্ত রিয়েলাইজড সোল যারা, তারা আমাদের যে উপদেশ করে গেছেন তাদের বাণী, সেগুলো তাদের জীবন্ত, তাদের জীবনী, তাদের একদম টাটকা জীবনীগুলো রয়েছে আমাদের কাছে, সেগুলোই আমাদের কাছে ম্যানুয়ালের কাজ করছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যদি চেষ্টা থাকে আমরা যে সেই ডিভাইন বিং আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো, তাহলে তো আমাদের মধ্যে কোনো ডিপ্রেশনের জায়গাই থাকছে না। আমি যেটা পেয়েছি সেটাতে আমি সন্তুষ্ট। তো এবারে আমরা মেইন টপিকে আসছি। আর একটা জিনিস করতে হবে আপনাদের, দেখবেন একদম প্রথম পৃষ্ঠায় তারিখ বলে একটা জায়গা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। তারিখটা বলা হচ্ছে মন্ত্র কি? মননাথ ত্রায়তে, মানসিক চিন্তা তরঙ্গ যে শব্দ চিন্তার দ্বারা শান্ত হয় তাকে বলছে মন্ত্র। মানে আমাদের মনের যে চিন্তার ফ্লো খুব ডিস্ট্র্যাক্ট করছে সেটাকে শান্ত করার জন্য একটা কোনো বিশেষ তরঙ্গের ব্যবহার, যে চিন্তার একটা তরঙ্গ আছে, সবই তো তরঙ্গ, সেই তরঙ্গকে শান্ত করার জন্য একটা স্পেসিফিক তরঙ্গের ব্যবহার। আর যে তরঙ্গ ওই বিক্ষিপ্ত চিন্তা তরঙ্গকে শান্ত করছে সেই বিশেষ তরঙ্গকে আমরা মন্ত্র বলছি। কারণ মন্ত্র মানে মননাথ ত্রায়তে, ত্রায়তে মানে ত্রাণ করে। কিসের থেকে? মানসিক বা চিন্তার চঞ্চলতা, মননাথ, মনের কাজ সবসময় চিন্তা করে যাওয়া, কিছু চিন্তার জিনিস নেই অবান্তর চিন্তা করে যাওয়া, মন থেমে থাকে না। তাহলে মনের এই চিন্তার প্রবাহকে একটা জায়গায় থামিয়ে নেওয়া, সেটা যার দ্বারা সম্ভব হচ্ছে বিশেষ শব্দের দ্বারা, বিশেষ তরঙ্গের দ্বারা, তাকে আমরা বলছি মন্ত্র। শ্রী শ্রী শঙ্কর পুরুষোত্তম তীর্থজি জপ সাধনা গ্রন্থ থেকে নিম্নলিখিত কিছু তথ্য পাওয়া যায়। মন নিরন্তর নাম জপে অভ্যস্ত হলে নামের অনুযায়ী কম্পন চিত্তে উপস্থিত হয় এবং চিত্ত বা মন নামময় হয়। এখন আমাদের কথা, যারা এখানে বলবেন আমরা অত নাম টাম করি না, আমাদের ভক্তি টক্তি নেই, এই ছোট বাচ্চারাও বলবে আমাদেরও ঠাকুরের নাম টাম করার মতো অত আমাদের মনে ডিভোশন বা কিছু আসেনি, আসার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ডিভোশন অনেক অন্য দিকের ব্যাপার। এইটার ব্যাপারটা আমাদের শুধু মন নিয়ে কারবার। কাজেই তোমার যে শব্দ পছন্দ বেছে নাও, কিন্তু অবশ্যই সেটা ঠিকঠাক শব্দ হতে হবে, ঠিকঠাক শব্দ হতে হবে। সেজন্য আমরা সংস্কৃত শব্দটাকে বেছে নেওয়ার চেষ্টা করি সব সময়। কেন? যেহেতু সংস্কৃত ভাষা রেনোভেট করা হয়েছে, যে ভাষাটা বেদিক ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বেদিক ল্যাঙ্গুয়েজকে মহর্ষি পাণিনি সংস্কার সাধন করলেন, রেনোভেশন করলেন ভাষাটাকে, করে সেটার নাম হলো সংস্কার সাধিত হলো বলে নাম হলো সংস্কৃত। কারণ বৈদিক পিরিয়ডে যে ল্যাঙ্গুয়েজে কথা বলা হতো, যে ধরনের আমরা মন্ত্রগুলো পাই, এখনো সব মর্ম উদ্ধার করা সম্ভব হয়নি। এবং অনেক সময় দেখা গেছে তারা ঋষিরা একজন ঋষির পরম্পরায় একটা শব্দ যে অর্থে ব্যবহার হয়েছে, অন্য ঋষি পরম্পরায় ওই শব্দই অন্য অর্থে ব্যবহার হয়েছে, এরকম আমরা দেখতে পাই। সুতরাং মানুষ কনফিউজ হয়ে যাবে। তো সেই কনফিউশন থেকে দূর করার জন্য, কনফিউশনটাকে সরানোর জন্যই পাণিনি দেখলেন যে একটা কিছু করা দরকার, ভাষাটাকে একটা জায়গায় বেঁধে আনা দরকার, যাতে ভাষা মানুষকে সাহায্য করে। একটা বাচ্চা যখন কথা বলতে শুরু করবে ছোট থেকে, তার কথা বলতে বলতে তার মধ্যে ওই তরঙ্গ এমন যেন কাজ করতে থাকে, যাতে করে ওর চক্রগুলো ছোটবেলা থেকেই খুব অ্যাক্টিভেটেড থাকে, স্ট্রং থাকে, তাতে যাতে ব্লকেজ পড়তেই না পারে, ব্লকেজ ধরতেই না পারে। কন্টিনিউয়াস যদি ঠিকঠাক চিন্তা, ঠিকঠাক উচ্চারণ পদ্ধতিতে আমরা থাকি, তাহলে আমাদের চক্র ব্লকেজ থাকে না। এটা একদম যারা ওইভাবে চলে তারা জানে ব্যাপারটা। কন্টিনিউয়াস প্রসেসে থাকতে হবে। এখন আমরা সারাক্ষণ যার যার মাতৃভাষায় কথা বলছি, ওটা বলতেই হবে। কর্মক্ষেত্রে ইংলিশে কথা বলছি, বলতেই হবে, যেমন চুপ। কিন্তু আমাদের সংস্কৃত ভাষার সঠিক উচ্চারণ যদি আমাদের নির্দিষ্ট একটা সময় ব্যবহার করে, হয় উচ্চারণ তো করতেই হবে, তার সঙ্গে শোনা যদি আমাদের চলে, তাহলে আমাদের অনেকখানি আমরা উপকার পেতে পারি তার থেকে। তা সেই জন্য নাম জপের কথা, এটা যেহেতু আমাদের জপ সাধনা একটা স্পিরিচুয়াল টেক্সটের মধ্যে থেকে আমার নেওয়া, তা যারা কিনা নাম জপ করেন তাদের ব্যাপার ছেড়ে দিলাম। কিন্তু যারা নাম জপ, ভগবানের ভক্তি শক্তির কথা এখানে আসছে না, এখানে হচ্ছে একটা কোনো শব্দ বেছে নাও। কথার কথা ধরে নিচ্ছি কৃষ্ণ, আমরা কি বলি? কৃষ্ণ। ওড়িয়া ভাষা যারা কথা বলেন কৃষ্ণ।
আবার যদি গুজরাটে যাওয়া হয় কৃষ্ণা, ঠিকঠাক কৃষ্ণ কিন্তু উচ্চারণ হচ্ছে না। আর বাঙালিরা তো আরো সাংঘাতিক কৃষ্ণ, কৃষ্ণটা এমন আসছে, তার চেহারাটা আমি দেখাচ্ছি আপনাদের। যদি আমরা যেভাবে কৃষ্ণ বলি তার রূপটা কি দাঁড়াবে, বানানটা, এটা সব লেখা হয়ে আছে তো। এটা কি আমরা জানি, এই সবাই আমরা জানি, কিন্তু আমরা কি উচ্চারণ করছি, বাঙালিদের করছি বাংলায়। এই হয়ে যাচ্ছে আমাদের উচ্চারণ। এবার শয়ের সমস্যা, আমাদের যে 3টে স আলাদা আছে বর্ণমালার, বাঙালিরা জানিও না, মুখস্থ করি দন্তস্ব, তালবস্ব, মূর্ধন্যস্ব, কিন্তু 3টে শয়ের যে আলাদা আলাদা উচ্চারণের ধাক্কা মারার জায়গা রয়েছে মুখের ভেতরে, আমরা সেগুলো ইউজ করি, যেটা সংস্কৃতে করানো, এবং ওইটা হয় বলে এফেক্ট পাওয়া যায় যদি ঠিক ঠিক উচ্চারণ থাকে। আপনি এমনি কৃষ্ণ 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 করুন, কৃষ্ণ বলুন, দেখবেন আকাশ পাতার পার্থক্য। কিছুক্ষণ করার পরেই আপনি তার গুরুত্বটা নিজেই বুঝতে পারবেন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওখানে কিন্তু ক্রি নয়, রি, রি ফল রি, কৃষ্ণ কৃষ্ণ। আর এই যে 3টে স আছে, 3টে শয়ে 3টে জায়গা আমাদের মুখের মধ্যে ব্যবহার হচ্ছে, তার স্থানগুলো। তালব্য স, এটার নামই হচ্ছে তালব্য স, মানে তালুতে ধাক্কা লাগছে, কৃষ্ণ তালু। মূর্ধন্য স, মূর্ধন্য মানে মূর্ধা, কৃষ্ণ আরো ভেতরে যাচ্ছে মূর্ধন্য। আর দন্ত স, দাঁতে লাগছে স। কিন্তু আমরা কি সটা বিশেষ বলি? আমরা যখন শ্রী বলছি, বলা উচিত শ্রী, কিন্তু আমরা বলছি শ্রী, কত ভুল। এতে হয়তো ভাষাটা শুনতে খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি ভাষা, কিন্তু আমাদের কিন্তু মানে ভেতরে চক্রের কাজে বিশেষ উপকার লাগছে না। কিন্তু আমাদের এখন উদ্দেশ্য ভাষার সৌন্দর্য বা সাহিত্য রচনা করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চক্র ঠিক রাখা। ওই উদ্দেশ্যে আমাদের এখানে বসা, কারণ আমাদের ওই ডাউনলোড করতে হবে, ওই ডিভাইনের কাছ থেকে যে পাওয়ারটা অনবরত এসে যাচ্ছে আমরা নিতে পারছি না, আমার চ্যানেলগুলো খুলে রাখতে হবে যাতে আমরা তার সঙ্গে অ্যালাইন হতে পারি। তা সেই জন্য আমরা এখানে দেখছি যে কথাটা বলা হলো, মন নিরন্তর নাম জপে অভ্যস্ত হলে নামের অনুযায়ী ওই যে নামটা, যে বর্ণটা আমি উচ্চারণ করছি, যে শব্দটা উচ্চারণ করছি, তার অনুযায়ী কম্পনে, যে প্রশ্না বলছি, রি, ক কণ্ঠবর্ণ, স মূর্ধন্য স, মূর্ধন্য মূর্ধায় লাগছে, তারপরে র, ওটাও মূর্ধন্য। তাহলে এতগুলো জিনিস একসঙ্গে আমি উচ্চারণ করছি, তার যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে সেটা আমার আস্তে আস্তে চিত্তে মা ওপরে উঠছে, মা ওপরের দিকে উঠছে ভাইব্রেশন। এবারে কি হচ্ছে, তখন অনেকক্ষণ করতে করতে সে ভাইব্রেশন মনে ছড়িয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল, চিত্ত নামময় হলো। তারপর কি হলো, এই অবস্থায় চিত্তে শত শত বাধা বা বিকৃত কম্পন এই নাম কম্পনের তরঙ্গে ভেসে ও ভেঙে গিয়ে মন সংস্কার শূন্য হতে থাকে। আর এর সঙ্গে যদি আবার একটু ভক্তি মিশে যায় তাহলে তো কথাই নেই। আমি যার নাম করছি তাকে যদি ভালোবেসে ফেলি তাহলে সেই নামের মাহাত্ম্য আরো বেড়ে গেল। নামটা আমি একটা যন্ত্রের মতন করছি, তাতেই আমার এত উপকার আসছে, কিন্তু তার প্রতি যার নাম, তাকে যদি আমি ভালোবেসে সেই নামটা উচ্চারণ করি, তাতে ডিভোশনটা যখন কাজ করছে তখন অটোমেটিক্যালি সেটা আরো অনেক উপাদেয় হচ্ছে, একটা মধুর হচ্ছে এবং অনেক শীঘ্র কাজ হচ্ছে। এবার কি হচ্ছে, মন সংস্কার শূন্য হতে থাকলে এবং তার সাথে মস্তিষ্কের কোষগুলি বিকশিত হতে থাকলে হৃদয়ে এক অভিনব আনন্দ ধারা বইতে থাকে, শারীরিক ও মানসিক গ্লানি দূরীভূত হয়। এই অবস্থায় মানুষ ইচ্ছা করলে অতি সহজেই অভিনব বিষয় ধারণা করতে সামর্থ্য লাভ করে। এই অবস্থায় অন্য বিষয়ে মনোনিবেশ না করলে মস্তিষ্কের কোষগুলি আরো অধিক বিকশিত হতে থাকে। ওই সময়টা যখন নাম জপ চলছে, যখন দেখা যায় অনেক অনেক নতুন নতুন আইডিয়া আসে, যখন খুব মেডিটেশন চলে না, মেডিটেশন করতে করতে দেখা যায় যেগুলো হয়তো কোনোদিন মাথাতেই আসেনি, দারুণ দারুণ কথা, দারুণ দারুণ আইডিয়া সব ভেসে ভেসে উঠছে। তুমি ওই দিকে যদি ফোকাস থাকা যায় তাহলে দেখা যায় ওর থেকে অনেক কিছু পাওয়া গেল। একটা মননটা চললো, কিন্তু মননটার মধ্যে একটা শৃঙ্খল, পায়ে কষ্ট হচ্ছে না তো,
যদি কষ্ট হয় বলবে। তো পায়ে পায়ে যদি ওই একটা শৃঙ্খলা থাকে সেই চিন্তার মধ্যে, কিন্তু যখন আমরা বিশৃঙ্খলাময় চিন্তা ভাবনা করছি সেইগুলো আমাদের নিয়ন্ত্রিত হয়ে গেল, কিন্তু আমরা একটা সুন্দর সুসংবদ্ধ একটা শৃঙ্খলাবদ্ধ চিন্তা পেলাম। ওতে যদি ফোকাসড হওয়া যায়, একটা সৃজনী ক্ষমতা বাড়লো, একটা সৃজনী ক্ষমতা, কোনো কবিতা এসে যায় মনের মধ্যে, কোনো নতুন আইডিয়াস এসে যায়, কোনো একটা ভালো টপিক এসে গেল, তার উপর কিছু লেখার ম্যাটার মাথায় ঘুরতে লাগলো, অনেক কিছু আসে। তো এখানে বলছেন পুরুষোত্তমজি যে যদি তুমি ওই দিকে ফোকাস হও তো ভালো, এটা তুমি ক্রিয়েটিভিটির দিকে চলে গেলো, ওটাকেও যদি তুমি থামিয়ে দাও কিছুক্ষণের জন্য, পজ, ঠিক আছে হবে, এখন আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি শুধু ভাইব্রেশনেই আমি ফোকাস করবো, তাহলে কি হবে? তাহলে মস্তিষ্কের কোষগুলো আরো সঞ্জীবিত হবে, কারণ আমি এনার্জিটাকে ওইখানেই রাখছি, এনার্জিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি না, এনার্জিটাকে আমি ব্যবহার করছি আমার শুধু মস্তিষ্কের কোষগুলোকে সঞ্জীবিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, ঠিকভাবে অক্সিজেন যাতে পৌঁছয়। যে প্রাণায়াম করি কেন? অক্সিজেনটাকে ঠিক মতন ব্রেন সেলগুলোকে পাঠানোর জন্য। এবং শুধু প্রাণায়ামই শুধু হবে না, এবার চিন্তা এবং উচ্চারণ এর সঙ্গে যদি পাঞ্চ হয়ে যায়, জিনিসটা আরো অভিনব ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই এবার কি বলছেন, আস্তে আস্তে যখন মন্ত্র অভ্যাস, মন্ত্রের কোষগুলি আরো অধিক বিকশিত হতে থাকে, হলো মন্ত্র অভ্যাসের ফলে সহজ ও সরল চিন্তার ধারা প্রবাহিত হতে থাকে এবং শারীরিক স্নায়ুজাল বলিয়ান হতে থাকে। শারীরিক জীবনী শক্তির ক্ষয়ের পথ অবরুদ্ধ হওয়ায় রক্তের বিশুদ্ধতা সাধিত হয়। এই বিশুদ্ধ রক্ত আবার মস্তিষ্ক ও শরীরকে বহুরূপে সাহায্য করে, যা হচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে। আমাদের সমস্ত অশান্তির গোড়ায় রয়েছে আমাদের চিন্তা নিয়ন্ত্রণের জন্য মন্ত্রের ব্যবহার, আর ব্যবহারটাও করতে হবে সঠিক উচ্চারণ পদ্ধতির দ্বারা, তাহলে আরো উপকার পাওয়া যাচ্ছে। এবং সেটা ওই করতে করতে অভ্যাসের দ্বারা একদিনের জিনিসটা হয়ে যাবে না, কিন্তু যদি টানা 10 দিনও করা যায়, মানুষ বুঝতে পারে যে 10 দিনের মধ্যে তার যে চেঞ্জটা আসছে সেটা সে খুব ভালো মতন সে টের পায়। মিনিমাম 15 মিনিটস প্রত্যেক দিন বার করতেই হবে, এটা মাথায় রাখতে হবে যে যেভাবে হোক আমার সময় আমাকে 15 মিনিট বার করতে হবে। এরপরে বলছেন তজ্জপস তদর্থ ভাবনম। ব্যাসদেব ব্রহ্মসূত্রে এই কথা বলেছেন, যে মন্ত্র জপ বা অভ্যাস করা হয় তার অর্থ বুঝতে হয়, তবে সেই মন্ত্রের ভাব অন্তরে ব্যক্ত হতে পারে। শুধু যন্ত্রের মতো মন্ত্র উচ্চারণ করতে থাকলে কাজ হবে না তা নয়, কিন্তু শীঘ্র ফল পেতে হলে মন্ত্রের অর্থ ও ভাব জানা আবশ্যক। এই যে কৃষ্ণ কথাটা বললাম, কৃষ্ণ শব্দের মানে কৃষ্ণ ভগবান ছেড়ে দিলাম, ভগবান বাদ দিলাম, বংশীধারীকে ভুলে যান, এখন শুধু শব্দটাই আমরা আসি। কৃষ্ণ শব্দের মানে হচ্ছে যিনি কর্ষণ করছে, কর্ষণ করে, মাজা ঘষা, জমি চাষ করা। আর একটা অর্থ হচ্ছে আকর্ষণ করা। আমি যত জমি চাষ করব তত আমি ভালো জিনিস আকর্ষণ করে আনতে পারবো। আমার পাথুরে জমিতে যতই বীজ ফেলা হোক, জল দেওয়া হোক, বাতাস আসুক আর সূর্যের লাইট পড়ুক, কোনোভাবেই সেই বীজ থেকে গাছ হবে না। আমি যদি ঠিক করে আমার জমিটা চাষ করতে পারি, তাহলে আমার সমস্ত আশপাশের যা যা ভালো ভালো জিনিস আছে একদম ঠিক অনুকূল পরিবেশ যদি পেয়ে যাই, আর বীজ যদি ফেলা যায় ঠিক আমার চিন্তার বীজ, কর্মের বীজ, ভাবনার বীজ, তার থেকে সুন্দর আমরা ফসল পাবো। তাহলে কৃষ্ণ শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে তুমি কর্ষণ করো, চাষ করো, মানব জমিন রইল প্রতি, আবাদ করলে ফলতে শোনা, রামপ্রসাদ ধরেই দিয়েছেন। তাহলে আমরা সেই যদি ঠিক মতন চাষ করি, তাহলে আমরা ভালো জিনিস অ্যাট্রাক্ট করে নিয়ে আসবো, অ্যালাইন হয়ে যাব, আমরা অ্যালাইন থাকতে পারবো সবসময় ডিভাইনের সাথে, ইউনিভার্সের সাথে। এখানে আসার পরে এই মাসিমা অনেক আগে এসে গেছেন, তো উনি আমাকে বলছিলেন উনি কিছু কিছু স্বপ্ন দেখেন যেটা হয়তো 10-15 দিন পরে সত্যি হয়ে যায়। এটা হয় ওই অ্যালাইনমেন্টের জন্য। ওই যে বললাম ডিভাইস, সেই ডিভাইস আমাদের যে শরীর মন যে ডিভাইসটা রয়েছে, সেই ডিভাইসে আবার কাকিমার কাছে, রেবা কাকিমার কাছে, আমি বিরা কাকিমার কাছে অনেক কিছু আমি শুনেছি যে অনেক কিছু আগে থেকে ফ্ল্যাশ হয়, পরে দেখা গেল ওরকম ঘটনাটা ঘটলো। এগুলো কোনো অতিরঞ্জিত বা অলৌকিক ব্যাপার নয়, স্বাভাবিক জিনিস। যে সময় আমরা অ্যালাইন থাকবো সে সময় অনেক কিছু বাইরে থেকে এসে যায়। ওনাকে আমি উদাহরণটা বলছিলাম, অনেক সময় আমরা ট্রেনে যখন সফর করি দেখি যে আমাদের মোবাইলে টাওয়ারের কাজ ফাংশন থাকে না, হঠাৎ কোনো জায়গার উপর দিয়ে যাচ্ছি, হুট করে দেখলাম যে টাওয়ারটা ব্লিঙ্ক করলো,
তখন হয়তো কোনো দরকারি ফোন করে নেওয়া হবে। তাহলে আমাদের যদি টাওয়ার সবসময় অন রাখা যায়, তাহলে কখন কোন জিনিস আমাদের ডিভাইসে ঢুকবে আমরা জানি না, আমরা চলে আসতে পারি। এবং সেটা এসছে মানে একটা বিরাট ব্যাপার হয়ে গেল তা না, কিন্তু হলেও একটা কোনো খবর আমার কাছে চলে এলো, অজান্তে চলে এলো। কেন চলে এলো? আমাদের যে মানুষটাকে নিয়ে এলো বা যে জায়গাটাকে নিয়ে এলো, আমি সেখানে হয়তো কোনোদিন যাইনি বা সেই লোকটাকে হয়তো আমি চিনিও না, কিন্তু হয়তো তার ওইরকম একটা কোনো সিচুয়েশনের খবর আমি এটা পেয়ে গেলাম। পরে দেখলাম কয়েকদিন বাদে ওরকম একটা ঘটনা অলরেডি ঘটে গেছে বা ঘটবে, এরকম একটা কিছু। তো এই জিনিসটা সবটাই আমাদের ইউনিভার্সে, আমরা যেবার আমাদের টাইমকে বলা হচ্ছে, কোয়ান্টাম থিওরিতে একই কথাই বলা হচ্ছে যে আমরা আমাদের হিন্দু বলবো না, আমাদের বেদিক ফিলসফিতে এই একটা কথাই বলা হচ্ছে, টাইম হচ্ছে ফ্লুইড, টাইমের কোনো বাঁধন নেই যে এখান থেকে এইটুকু সময়কে অতীতকাল বলা যাবে, এখান থেকে এইটুকু সময়কে বর্তমানকাল বলা যাবে, বা এখান থেকে এইটুকু সময়কে আমি ভবিষ্যৎকাল বলতে পারি না। আমার ভবিষ্যৎকে টেনে আমি বর্তমানে নিয়ে আসতে পারি, আর অতীতকেও টেনে। ওই টাইম মেশিন নিয়ে তো কত পরীক্ষা নিরীক্ষা করলেন স্টিফেন হকিং, সেটা তো এখনো চলছে, তার কাজকর্ম চলছে এখনো। তো টাইম মেশিন আমরা যেতে পারি কিনা অতীতে, এই নিয়ে ভাবনা। আমরা ছোটবেলায় কত কল্পবিজ্ঞানের গল্প পড়েছি এই সমস্ত বাচ্চা বয়সে, টাইম মেশিনে কত 3000 বছর পেছনে চলে গেছি, এরকম সব, এরকম অনেক গল্প, অনেক সিনেমাই হয়েছে, হিন্দিতেও হয়েছে পরবর্তীকালে। তার এই জিনিসটা কেন? সত্যি টাইম হচ্ছে ফ্লুইড, টাইম আসা যাওয়া করে, টাইমকে সংকোচন প্রসারণ করা যায়। তা সেই যে টাইমটাও তো তরঙ্গ, সেটাই তো আমাদের বেশ বলে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন যেটা পরীক্ষা করে মানে গণনা করে বলে গিয়েছিলেন 100 বছর পরে সেটা প্রমাণ হলো। মহাকর্ষীয় তরঙ্গ, মহাকাশের মধ্যে সবসময় তরঙ্গের খেলা চলছে, এবং সেখানে কি হচ্ছে না, কালের তরঙ্গ এবং এই মহাকাশের শূন্যতার যে তরঙ্গ সবসময় খেলা করছে। এই আকাশের প্রলয় আছে, আকাশের সৃষ্টি আছে, কালেরও সৃষ্টি আছে, কালেরও প্রলয় আছে। কালকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি মহাকাল, মহাকালী। আর মহাকাল, মহাকালী সত্তা আমাদের মধ্যেই রয়েছে। আমরা আমাদের যে কাল, আমরা যেটাকে বলছি, যেটাকে একটু আগে বলছিলাম যে ম্যানিফেস্টেশনের কথা আমাদের আসবে আস্তে আস্তে, যে আমরা মনে করি যে এই জিনিসটা আমার আর হবে না, আমার দ্বারা হবে না বা হলো না বলে হতাশ হয়ে যাই। আমি যদি মনে করি কোনো একটা ডিজায়ার জিনিস, ওটা আমার হওয়া খুব দরকার আছে বা ওটা হওয়াটা উচিত আছে, আমার সঙ্গে হোক, আমি যখন অন্যের জন্য প্রেয়ার করি, দেখলাম প্রেয়ারটা খুলে গেল। কেন প্রেয়ারটা খুলে গেল? প্রেয়ারের জোরটা কেন কাজে লাগলো? না, আমি ঠিক করে অ্যালাইন হতে পেরেছিলাম, আর যার জন্য প্রেয়ার করেছি সেও হেল্প করেছে। একা নিজেরটা হলে তবু একরকম, অন্যের দায়িত্ব নিলে মুশকিল থাকে। সে আমাকে হয়তো বলে গেল যে তুমি প্রেয়ার করো আমার জন্য মুখ হয়, তো সে নেগেটিভ ভাবতে লাগলো, এবার আমার প্রসেস বাধাপ্রাপ্ত হলো। তার নেগেটিভ ভাবনাটা এসে আমি পজিটিভ ভাবছি, সে এসে ওই রাস্তা আটকে দিচ্ছে, তাকে অ্যালাইনমেন্টের রাস্তাটা বিঘ্নিত হলো। আলটিমেটলি দেখা গেল প্রেয়ারটা হলো না। তখন সে আরো হতাশ হয়ে গেল। একে তো তার কনফিডেন্স নিজের নেই, অ্যালাইন হতে পারছে না বলে একজনের হেল্প নিচ্ছে, যার হেল্প নিচ্ছে তার উপর পুরো ছাড়ো, সেটাও ছাড়তে পারছে তা না। ছেড়ে কি করছে, উল্টে বরং তাকে আরো ডিস্টার্ব করছে তার নেগেটিভ থট দিয়ে। মুখে হয়তো কিছু বলছে না, সে হয়তো পৃথিবীর অন্য প্রান্তে বসে আছে, হয়তো ফোনেও কন্ট্যাক্ট নেই, কোনো কিছুতেই কন্ট্যাক্ট নেই, কিন্তু তার ভাইব্রেশন যাবে কোথায়? কিন্তু ওই ব্যাপারটা নিয়ে ভাবছে, আমি যেটা নিয়ে ভাবছি, প্রেয়ার করছি। তখন আমি যে ভাইবটা পাঠাচ্ছি, প্রেয়ারটা যাতে হয়, ও ওখান থেকে রাস্তা আটকে দিচ্ছে, নেগেটিভিটির জোর বেশি। নেগেটিভ জিনিস নিচের দিকে নামে, আর পজিটিভকে তুলতে গেলে ওপর দিকে দিতে হয় পরিশ্রম। তা আমাদের মাধ্যাকর্ষণ শক্তির ওই একটা অদ্ভুত মজা, আমরা নামার সময় কি হুড় করে নেমে যাই, উঠতে গেলে আমাদের কষ্ট। পজিটিভিটিতে থাকা মানে আমাদের উপরে উঠতে হবে, মনটাকে আরো তুলতে হবে, মনকে নিয়ন্ত্রণে আনতে হবে, এত প্রসেস কে করে? নেগেটিভ ভাবাটা তো সহজ, তা হবে না, না 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 এভরিথিং নয়াকার না, না বলাটা খুব সহজ। আমরা এসকেপ করে যাচ্ছি, পরিশ্রম থেকে এসকেপ করে যাচ্ছি। যেটা করলে আমার কাজে লাগবে সেটা না করাটা একটা আমাদের অজুহাত, বাহানা, ও হবে না, ছেড়ে দাও। করতে গেলে তো পরিশ্রম লাগছে, তো পরিশ্রম কে করে? সেজন্য তমগুণের আশ্রয় নিয়ে তমগুণ তাকে ওখান থেকে সরিয়ে দিল। তো এবার তার ফলে আমাদের কি হচ্ছে, সমস্যা ওখানেই, আমাদের অ্যালাইনমেন্টে সমস্যা এসে যাচ্ছে। তো সেজন্য বলছেন তদ্যপস্তদর্থ ভাবনা, তুমি যে জিনিসটা জপ করবে, যে মন্ত্র বা শব্দটাকে চয়ন করবে, তার মানেটা বোঝো, বুঝে যদি তার অর্থ বুঝে তার উচ্চারণ হয়, তাহলে সেটা আরো মিনিংফুল হয়, তাড়াতাড়ি কাজে আসে। যখন
বলছি, জানছি যে আমি এখন নিজেকে আমি চাষ করছি, আমার ভেতরটা এবারে এখন নাড়া করছে, আমার ভেতরকে আমি আরো কর্ষণ করছি, ভালো জিনিস অ্যালাইন হয়ে ভালো জিনিসকে আমি অ্যাট্রাক্ট করে টেনে আনবো আমার মধ্যে। ইউনিভার্স আমার জন্য মানে হাত মেলে সব দেওয়ার জন্য বসে আছে, আমাকে শুধু নিতে হবে, আমি তৈরি হচ্ছি। স্বামী বিবেকানন্দ ধ্যান শেখাচ্ছেন যে প্রথমে বসে আসনটাকে এবং নিজের দেহ এবং মনকে ভগবানের চরণে অর্পণ করে বলতে হবে কি, আমার আসনটা দৃঢ় হোক, আসন দৃঢ় হোক, মানে আসন জমে না যায়। সে আমি হাত পাখি নাড়বো না, আমার পায়ে ব্যথা হলে পা ছড়াবো, সেটা অন্য, ওই কথা বলছেন না। আমি যে উদ্দেশ্যে বসেছি ওখান থেকে যেন আমার দৃঢ়তা নষ্ট না হয়। আমার আসন দৃঢ় হোক, আমার দেহ মন দৃঢ় হোক এবং লৌহ দৃঢ় হোক, বজ্রের মতন কঠিন হোক, মানে কোনোভাবে যাতে আমি ওই সেই গৌতম বুদ্ধের কথা ইহাসনে সুষ্যত শরীর, আমার এই আসনে শরীর শুকিয়ে শেষ হয়ে যাক কিন্তু আমার সত্য লাভ না করে আমি উঠবো না, এই যে ব্যাপারটা। সেরকম আমি যে সংকল্প নিয়ে বসছি, আমি সেই সংকল্পের জন্য আমি ঠিক করলাম আজকে আমি 10 মিনিট বসবো, 10 মিনিটটাই যেন বসার মতন বসা মাত্রই মন উচ্চাটন হয়ে গেল তা যেন না। ওইটা আমাদের প্রথমে প্রেয়ারে রাখতে হয়, সেই যে আমি যে উদ্দেশ্যে এখন মেডিটেট করতে বসছি বা ওই মন্ত্র উচ্চারণ করতেই বসছি, মুখে আগে উচ্চারণ তারপর মনে, আগে জিভটা দিয়ে না জিভ নাড়িয়ে করতে হচ্ছে, ভাইব্রেশনটাকে ওঠানোর জন্য। তারপরে দেখা যায় বাইরে আর করতে ভালো লাগছে না, অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে, তখন মন তন্ত্রমুখী হয়ে গেছে, তখন বাইরে বরং করলে ওটা আবার ডিস্ট্রাকশনের কাজ করবে। যখন ভেতরটা অশান্ত তখন বাইরে দরকার হচ্ছে, যখন উচ্চারণটা অটোমেটিক স্টপ হয়ে যাবে, যখন আমার মন শান্ত হতে আরম্ভ করছে। তো তারপর কি হচ্ছে, শীঘ্র ফল পেতে হলে মন্ত্রের অর্থ ভাটানো আবশ্যক। জপ সাধনা গ্রন্থে আরো যে উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় সেগুলির মধ্যে অন্যতম হলো 1 নম্বর, যে মন্ত্র জপ বা উচ্চারণকালে মূর্ধার কোষগুলো সমূহ অনবরত কম্পিত হয় সেই রূপ মন্ত্র জপের জন্য শ্রেষ্ঠ। যেন কৃষ্ণ, এই মন্ত্রটা জপের জন্য শ্রেষ্ঠ, কারণ মূর্ধন্য স আছে, মূর্ধন্য আছে, এই দুটো পরপর উচ্চারণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। কি হচ্ছে, কন্টিনিউয়াস বলতে 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 এটা মানে ভাইব্রেশনটা খুব উপরের দিকে উঠতে আমাদের সহায়তা করছে। মূর্ধন্যের ব্যবহারটা, মূর্ধার ব্যবহারটা যেখানে বেশি থাকছে সেগুলো আমাদেরকে অতি সহজে অন্তর্মুখী হতে সহায়তা করছে। মানে তালুর আরো ভেতরের দিকটা, একদম ভেতরে, একদম ভেতরে। তারপরে কি বলছে, এই কম্পন যাতে নিম্নগামী না হতে পারে তা লক্ষ্য রাখা দরকার। তো সেজন্য কি মূর্ধন্য বর্ণমাত্রেরই গুণ যে তা উচ্চারণে মূর্ধার কোষসমূহ অনবরত কম্পিত হয়, যেমন রি, ওই যে কৃষ্ণ, তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ কৃষ্ণ মন্ত্রটা, রি আছে ওখানে, রি রি এ রি, ট ঠ ড ঢ ণ র য়, উচ্চারণ স্থান মূর্ধা, এর জন্য এগুলোকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ। এখানে স্বর ব্যঞ্জন মিলিয়ে লিস্টটা করা হয়েছে, স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে এখানে লিস্ট করা হয়েছে। রি রি, ট ট নয় কিন্তু, ট ঠ ড ঢ ণ ণ র, বলো তো একা একা বলো, একজন একজন করে জোরে জোরে। রাম রাম, ঠিক না হলে হবে না, সঠিক হয়ে যাবে করতে 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 দেখবেন আপনার হয়ে যাবে। এটা হচ্ছে জিভটা ঘুরে যাচ্ছে, রি 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 নয়, রি রি রি, ট ঠ ড ঢ ণ র ণ, হচ্ছে না, নাটা একদমই হচ্ছে না, ওটা করতে হবে, টাইম লাগে। এই প্রত্যেকটা তোমার জিভটা উল্টাবে, সব উল্টাবে না, নয়ের ক্ষেত্রে উল্টাচ্ছে, নয়ের ক্ষেত্রে খালি উল্টাচ্ছে, যেটা কিছুটা অনুনাসিক বর্ণ নাকের সাহায্য লাগছে, ওই জন্য ওটাকে উল্টাতে হবে, নয় নাকের হেল্প লাগছে তো, অনুনাসিক বর্ণ।
আচ্ছা, এরপরে হচ্ছে তার মানে বুঝে দেখো তাহলে প্রশ্ন শব্দটা কত গুরুত্ব রয়েছে। প্রশ্ন প্রশ্ন হচ্ছে না, একটা পায়ের নিচে যেন চটি থাকে বা কোনো কাপড় থাকে, খালি পায়ে মেঝে টাচ করে বসবে না। আমি যেমন কয়েক তলায় নেই বললাম শাড়িটা দিয়ে পাটের উপরে রেখেছি, কারণ মন্ত্রের সময় উচ্চারণ করতে করতে প্রচন্ড বিদ্যুৎ তরঙ্গ শুরু হয় শরীরে, সেটা আর্থিং যাতে না হয়ে যায়, জিনিসটা যাতে ভেতরেই থাকে। আর্থে চলে গেলে তো আমার বেরিয়ে গেল, ওটাকে আমার তো ধরে রাখতে হবে। হ্যাঁ, একই জায়গাতে যাবে। আর কোথায় যাবে? এইগুলো সব সিদ্ধকুঞ্জিকাতে আসে না? কোনগুলো বলুন? এই ছোট থেকে বোঝানো হচ্ছে সব ভালো, সব ভালো, সব ভালো, তোমার জীবন সব ভালো ভালোই হবে। শেখাতে হবে খারাপ যদি আসে তুমি করে বোল্ডলি ফেস করবে। আর তুমি জানো না যা ইচ্ছে তাই করবে লাইফ। যখন স্বামী বিবেকানন্দকে রিশেলিউ ডিউক জিজ্ঞেস করেছিলেন যে আপনার আমি শিষ্য হতে চাই, কিন্তু আপনার শিষ্য হলে আমার উপকার কি হবে? স্বামীজি বললেন যে কি উপকার চাও? বলে যে না আমি এমনি জিজ্ঞেস করছি জাস্ট যে শিষ্য হব, না আমার উপকারটা কি আছে? তোমার কি উপকার হবে না হবে আমি বলতে পারবো না, তবে একটা জিনিস ডেফিনেটলি হবে কি, তুমি মৃত্যু সামনে এসে দাঁড়ালেও তুমি হাসতে পারবে। এই জায়গাটা এখন মৃত্যু বলতে শুধু ফিজিক্যাল ডেথ নয়, এই টাওয়ার মুভমেন্ট গুলো হচ্ছে আরো বড় মৃত্যু। মরে গেল তো ঝামেলা মিটে গেল। কিন্তু এই যে সাংঘাতিক সাংঘাতিক ঘটনা, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স মানুষের জীবনে আসে কেন? সোল গ্রোথের জন্য। আমরা যে স্পিরিচুয়াল বিইং, আমরা যে আমরা পারি ফাইট করতে, আমাদের সেই ক্ষমতা 100 ভাগ কেন, সহস্র ভাগ রয়েছে। নিজেকে জানা যায় যে বাবা আমি পারলাম, তো আমি ঘুরে দাঁড়ালাম, এবং তখন দেখা যায় যে আরো কত ডিভাইন ফোর্স কাজ করছে। এবং আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে পেতাম না আমরা যদি জীবনের একটা পর একটা মৃত্যু, তার প্রিয়জনদের মৃত্যু এরকম যদি তার জীবনে না আসতো। তার যত জীবনে মৃত্যু এসেছে, পেইনটাকে কনভার্ট হয়েছে সৃজনী শক্তিতে। ওনার সমস্ত পেইন কনভার্ট হয়ে গেল কোন দিকে? একটা সৃজনীতে। তা আমাদেরও সেরকম, সবাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবো না, তা আমাদের যার যার মতন কিছু না কিছু কোয়ালিটিস আমাদের আছে, আমাদের সেই জায়গায় ফোকাস রাখতে হবে। আমাদের যেটা কিনা স্যাক্রাল রিজিয়ন মানে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্রকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে। স্বাধিষ্ঠান চক্র আমাদের সবসময় ক্রিয়েশন করতে সাহায্য করে। আর স্বাধিষ্ঠান চক্রকে যদি সবসময় আমরা অ্যালাইন রাখতে পারি আজ্ঞা চক্রের সঙ্গে, তাহলে আমাদের আর জীবনে কোনো সমস্যা নেই। আমাদের যখনই মনে দুশ্চিন্তা আসবে, স্বাধিষ্ঠানে হেল্প নাও, তোমার যেদিকে ক্রিয়েটিভিটি সেদিকে এগিয়ে যাও। তুমি নিজেকে রিফ্লেক্ট করো সেখানে। তোমার খুব দুঃখ হচ্ছে, ডায়েরি লেখো, কাউকে গল্প করতে হবে না। মন খুব খারাপ হচ্ছে তাই তোমার কাছে এলাম চোখের জল ফেলতে, না, নেভার। এতে কি হচ্ছে? সেটা একটা আলাদা ডিভাইস। হ্যাঁ, আলাদা ডিভাইস। এবং আমি কি করছি, তাকে আমি আমার নোংরাটা ঢেলে তাকে ডিস্টার্ব করে এলাম। আর একজন রোগী আর একজন রোগীর রোগ সারাতে পারে না, কারণ তারও রোগ আছে। তাহলে আমার কি করণীয়? আমার কষ্ট হচ্ছে, আমরা জেনারেলি কি করি, ঠাকুরকে ডাকি, সে আমার সব থেকে আপনজন, ওটার একটা পদ্ধতি। কিন্তু আমি বেসিক্যালি আমি ফিল করি ঠাকুরকে ডাকাটা ভালো, ঠাকুরকে ডেকেই আমার লেখাটা আমার বেশি আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়। যে যা করে, অনেকে বলে আমি লিখতে জানি না, ওরা তোমার লিখতে জানতে হবে না, কাকের ঠ্যাং বকের ঠ্যাংই লেখো, কিন্তু লেখো। ওই ডায়েরি কাউকে দেখাতে হবে না, তুমি 1 মাস পরে ডায়েরিটা পাতা উল্টে দেখো, তোমার ওই দিনে ওই ডেটটা দিয়ে অবশ্যই ওই ডেটে আমি কি লিখছি, লেখার পর মিলিয়ে রাখা যাবে যে ওই সময় আমার মেন্টাল স্টেট ও এরকম ছিল, আজকে কিন্তু বেটার ফিল করছি, এটা আমি রিলিজ করলাম ওখানে। এবং মজার ব্যাপার, ওই রিলিজ করতে করতে কত কবিতা আসে, কত গান আসে, কত লেখা আসে, কত সৃজন ক্ষমতা। এই যে ছবি আঁকেন, ওনার জীবনে ওই টাওয়ার থেকেই ছবি বেশি আসে। যার জীবনে যত যন্ত্রণা সে তত সৃষ্টি করতে পারে। এবার কালকের ঘটনা আমি বলছি। এখন এই যে ব্যাপারগুলো আমাদের জানতে হবে যে আমাদের এই তোমরা এখন ছোট, তোমরা বড় হচ্ছ, যা জানবে। আমি জেনারেলি মানুষের সঙ্গে মিশে মিশে আমি যা আমার অভিজ্ঞতা হয়েছে, সবার মোটামুটি সবার দুঃখ শেয়ার করেন আমার কাছে, আমি শুনতে চাইও, তাদের মনটা হালকা হয় যদি, আমি শুনতে চাইও, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে মহিলাদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি খুব বেশি, আর পুরুষদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি খুব বেশি। দুজনেই যে জিনিসটা নিয়ে ইনসিকিউর, ব্যাপারটা একটা জায়গাকে কেন্দ্র করে। সেটা কিরকম? পুরুষদের ইনসিকিউরিটি হচ্ছে
জীবনের প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যাপার, অর্থনৈতিক জীবিকা সংক্রান্ত প্রতিষ্ঠা। পুরুষরা জেনারেলি মনে করে আমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং বেশ ভালো রকম প্রতিষ্ঠাবান না হই, লোকের কাছে আমি মূল্য পাবো না। কারণ মাইন্ডসেট এমন করে দেওয়া হয় বাচ্চাদের ছোট থেকে, তাদের জিনের মধ্যে ঢুকে আছে, তাদের বাপ ঠাকুরদাও এই ভেবে এসছে, তাদের মা দিদিমা ঠাকুমারাও দিদিমারাও ভেবে এসছে। ওই জিন যাবে কোথায়? জিন টক্স। তো জিনের সব কথা যে আমাদের শুনতে হবে তার তো কোনো মানে নেই। স্বামীজি বললেন তাহলে তুমি আর চৈতন্য সত্তা হলে কি করে? তুমি রেল ছুটে যাচ্ছে, তার বিশাল শক্তি, সে একটা যন্ত্র, মানুষই চালাচ্ছে, মানুষই তৈরি করেছে রেলগাড়ি, প্রচন্ড গতিশীল, সে ট্রেন ছুটছে, সামনে যে এক উড়ি দিয়ে কেটে কুটে ছিন্ন ভিন্ন করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তার এত ক্ষমতা, যন্ত্রের এত শক্তি। কিন্তু ওই যন্ত্রের শক্তিকে বাধা দেওয়ার জন্য একটা পোকাও চেষ্টা করে যে না আমি এই ট্রেনের তলায় পড়বো না। যখন ওই দেখছি যে চাকার শব্দটা সে শুনতে পায়, তখন সে সেখান থেকে সরার চেষ্টা করে, হয়তো পিষ্ট হয়ে মরেও যায়, সবসময় পেরে ওঠে না, কিন্তু চেষ্টা করে যে আমি ওই নেগেটিভ যেটাকে বুঝতে পেরে গেছি ওটা আমার কোনো সার্ভ করবে না, আমাকে ওটা আমার কোনো কাজে আসবে না, আমি তাকে অ্যালাউ করবো না কোনোভাবে। তাই এই যে টেনাসিটিটা, এটা একমাত্র চৈতন্য সত্তাই সেটা করতে পারে। আমাদের মধ্যে চেতনা আছে বলে আমরা সেটা করতে পারছি, ওই পোকাটার মধ্যে সেই চেতনাটা আছে বলেই সে করতে পারছে। ট্রেনটা কিন্তু থেমে যাবে যদি সঙ্গে সঙ্গে যে মানুষ যে চালাচ্ছে সে যদি থামিয়ে দেয়। ট্রেনে যতই শক্তি থাক, সে ট্রেন কিন্তু চলতে পারে। কিন্তু ওই পোকাটা নড়ার শক্তি আছে, তার মধ্যে সে বুঝতে পারছে যে ওর তলায় পড়লে পুরো মন। তাহলে আজকে আমাদের জীবনে এ ধরনের টাওয়ার মুভমেন্ট সবসময় আসে। তাই দেখা যায় পুরুষদের মধ্যে দেখা যায় তারা সবসময় মাইন্ডসেট এমন হয়ে গেছে ছোটবেলার থেকেই যে আমাদের অনেক টাকা রোজগার করতে হবে বা একটা বিশেষ নামজাদা জায়গায় উঠতে হবে, সবাই আত্মীয় স্বজন সবাই বলবে যে অমুকের ছেলে অমুক হয়েছে। মা বাবারা বলেন বড় হতে হবে, তোকে বিদেশ যেতে হবে, তোকে এই করতে হবে, না লোকের কাছে মুখ দেখাতে পারবে না। এই চাপে পড়ে অনেক ছেলে পেলেই কদিন আগে যে একটা বাজে উচ্ছিরি ঘটনা হলো, এই যে ছোট ছোট বাচ্চাগুলো হতাশার শিকার হচ্ছে, সুইসাইড করছে, তারা মাথা মুন্ডু বুঝতে পারছে না সুইসাইড কি, কিন্তু ওরা সেই সময় চাপটা নিতে পারছে না। যারা সব থেকে আপনজন মা বাবা তারাই তাদের সঙ্গ দিচ্ছে না, উল্টে চাপ সৃষ্টি করছে, যাবে কোথায়। এবং স্কুলে গেলে বন্ধুদের সঙ্গে কম্পারিজন এসে যাচ্ছে, ও এত মার্কস পেলো কি গেলো পাশে, সেই এত চাপ সে না নিতে পেরে তখন সে অভিমানে অভিযোগে করে ফেললো ওই কাজটা। কি হলো, একটা বিরাট বড় লাইফ ফোর্স, তার মধ্যে হয়তো অনন্ত সম্ভাবনা ছিল, পৃথিবীতে সেই থেকে হয়তো অনেক ভালো একটা কিছু, একটা সুন্দর মূল্যবান জীবন নিয়ে সে বাঁচতে পারতো, দিতে পারতো, তার সে জায়গাটা বন্ধ হয়ে গেল, সেটা সে নিজে নষ্ট করে ফেললো। কিন্তু করলো কেন? তাকে করতে বাধ্য করলো কে? তার পরিবার, তার পরিবেশ, তার জিন, তার বেশ বলে ছোটবেলার থেকে তৈরি করা মাইন্ডসেট। তাহলে আমাদের পুরুষদের মধ্যে এই স্বভাবটা আমি খুব দেখতে পাই, যারা সেইভাবে ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে আমি বলবো না,